আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সৈয়দ জাহাঙ্গীর আলম আপনাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো মূলত পরিবেশক ব্যবসা নিয়ে। তো পরিবেশক ব্যবসা সম্বন্ধে অনেকেই অনেক কিছু জানতে চান, যে পরিবেশক ব্যবসা কীভাবে শুরু করা যায়, বা এতে মূলধন কত লাগে, বা পরিবেশক সম্বন্ধে ঝুঁকিগুলো কী কী আছে, এতে প্রফিট কেমন হয়, লস কেমন হয়, এই জিনিসগুলো নিয়ে সবারই কৌতূহল। বা আমরা কি খুব সহজে পরিবেশক ব্যবসা শুরু করতে পারি কিনা, বা পরিবেশক ব্যবসা শুরু করলে কি কি লাগে, এই জিনিসগুলো অনেকেই জানতে চায়। তো আমি প্রথমেই বলবো, যদি কেউ পরিবেশক ব্যবসা করবেন এরকম মন মানসিকতা থাকে, তাহলে আপনি প্রথমে আমার আগের ভিডিওতে দেখে আসেন যে পরিবেশক ব্যবসা করলে কি কি কাগজপত্র আপনার লাগবে। আপনি যে পরিবেশক ব্যবসায় করেন না কেন, ওই ডকুমেন্টগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি পরিবেশক ব্যবসাটা নিতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নতুন নতুন আরও ভিডিও পেতে আপনি অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। চলুন মূল আলোচনায় আসি। আজকে আমরা মূলত কথা বলবো পরিবেশক ব্যবসায়ের কিছু ঝুঁকি আছে, যে ঝুঁকিগুলো আমরা অনেকেই জানি না, বা জানলেও আমরা একদম লাইটলি নেই, একদম পাত্তা দিই না। তো আমরা যদি এই বিষয়গুলো পাত্তা না দেই, তাহলে কিন্তু আমরা অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারি। তো আমাদের এই জিনিসগুলো মাথায় রেখে আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো মাথায় রেখে পরিবেশক ব্যবসা করা উচিত। তো আমি প্রথমে আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আদারওয়াইজ আপনি পয়েন্ট মিস করে যেতে পারেন। কারণ আপনি যেহেতু একটা ব্যবসা করতে চাচ্ছেন, তো আপনার ওই ব্যবসাটা সম্বন্ধে প্রথমে খুঁটিনাটি জানা উচিত। আর যদি আপনি ইতিমধ্যে এই ব্যবসাটা করেন, তাহলেও আপনার এই সম্বন্ধে ক্লিয়ারলি একটা ভালো ধারণা থাকা উচিত। তাহলে হয়তোবা আপনার ব্যবসায়িক লাভ অনেক বেশি হবে, আদারওয়াইজ আপনি ঝুঁকির সম্মুখীন হতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা মূলত পরিবেশক ব্যবসায় ঝুঁকি এড়ানোর যে বিষয়গুলো, বা ঝুঁকি কীভাবে এড়ানো যায়, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। 1 নাম্বার, আপনি যদি পরিবেশক ব্যবসা নিতে চান, বা আপনি পরিবেশক ব্যবসাটা করবেন, এই ক্ষেত্রে আপনার প্রথম যেটা করতে হবে সেটা হলো মাইন্ড সেট আপ করতে হবে, হ্যাঁ আমি পরিবেশক ব্যবসাটা করব। আপনি যদি প্রথমেই মাইন্ড সেট আপটা না করেন যে আপনি পরিবেশক ব্যবসাটা করবেন, তাহলে কিন্তু আপনি খুব বড় ঝুঁকির মধ্যে পড়ে যাবেন। কারণ পরিবেশক ব্যবসাটা কিন্তু এত সহজ না আমরা যত সহজ মনে করি। কারণ এতে ডেডিকেশনের জিনিসগুলো অনেক বেশি, এখানে পরিশ্রমের সংখ্যাটা অনেক বেশি। হ্যাঁ, এক সময় আপনার যখন ব্যবসাটা স্টেবল হয়ে যাবে, তখন কিন্তু আপনার ডেডিকেশনটা কম দিলেও হবে, বাট প্রথম অবস্থায় আপনার ডেডিকেশনটা দিতে হবে। তো এইটার জন্য মূলত প্রথম যে কাজটা করতে হবে, যে আপনার মাইন্ড সেট আপ করতে হবে আপনি পরিবেশক ব্যবসা করবেন এবং যে কোনো ধরনের পরিশ্রম করতে আপনি রাজি আছেন, তাহলেই কিন্তু আপনাকে দ্বারা পরিবেশক ব্যবসাটা হবে। আদারওয়াইজ কিন্তু আপনি পরিবেশক ব্যবসায় যান না, কারণ এখানে ব্যাপক অঙ্কের একটা মূলধন লাগে। অনেকেই আমরা মনে করি হয়তো 1-2 লাখ টাকা বা 5 লাখ টাকা দিয়ে পরিবেশক ব্যবসা যদি শুরু করি তাহলে ভালো কিছু করা যাবে। এই জিনিসটা মাথায় রাখবেন। আপনার পরিবেশক ব্যবসায় অবশ্যই আমি বলবো 3টা মূলধন বা 2টা, মিনিমাম 2টা মূলধন রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি পরিবেশক ব্যবসা করে কখনোই লাভবান হতে পারবেন না। কেননা পরিবেশক ব্যবসাটা প্রথমে আপনি যেভাবে প্ল্যান নিয়ে শুরু করবেন, আপনি যদি নতুন হন, এতেই অনেক ফাঁকফুকুর আছে যেগুলো আপনার বুঝতে বুঝতে দেখবেন একটা মূলধন চলে গেছে। তখন যদি আপনার হাতে টাকা না থাকে, তাহলে কিন্তু আপনি ডিরেক্টলি লস করবেন, এই বিষয়ে কোনো ডাউট নাই। এবার আসি পরিবেশক ব্যবসায় 2 নাম্বার যে জিনিসটা, সেটা হলো যে পরিবেশক ব্যবসা করলে আপনার অবশ্যই যে কোম্পানিটা নিয়ে কাজ করবেন, এটা বাংলাদেশের একটা রেপুটেড কোম্পানি হওয়া উচিত, বা যেখানে যে দেশেরই হোক না কেন, ওই দেশের একটা রেপুটেড কোম্পানি হওয়া উচিত, যে কোম্পানিটাকে সবাই চিনে জানে, যার ব্র্যান্ডের একটা ইমেজ আছে। তো এইরকম কোম্পানি নিয়ে যদি আপনি কাজ করেন, হয়তো বা লাভের পার্সেন্টেজ যদি আপনাকে একটা ছোট কোম্পানি আপনার 10%ও দেয়, আর ওই যেটা রেপুটেড কোম্পানি ওইটা যদি আপনাকে 5% বা 4%ও দেয়, আমি বলবো আপনার রেপুটেড কোম্পানিটা নিয়ে শুরু করুন। কারণ রেপুটেড কোম্পানিটা নিয়ে যদি শুরু করেন, তাহলে এখানে ঝুঁকির পরিমাণটা কিন্তু অনেক কম থাকে। কেননা ঝুঁকির পরিমাণটা ছোট কোম্পানিতে অনেক বেশি। এমন অনেক কোম্পানি আছে যে আপনাকে হাইলাইট করবে বিশাল ওদের এই আছে সেই আছে, বাট আপনি যখন পেমেন্টটা কনফার্ম করবেন, দেখবেন ওই লোকের আর পাবেনই না খুঁজে। তো আপনার ওই সময় ঝুঁকির মধ্যে পড়তে পারেন। তো আমি বলবো, আপনি প্রথম অবস্থায় যেহেতু পরিবেশক ব্যবসা শুরু করতে চান, তো আপনি ওইগুলোতে যান না, আপনি ভালো একটা রেপুটেড কোম্পানি খুঁজে বের করেন। আপনি মার্কেটে ঘুরলেই হবে, মার্কেটে ঘুরে বাজারের ইনফরমেশনগুলো যদি নেন, কোন কোম্পানি কি কি ব্যবসা করে, বা কি আছে না আছে কোন কোম্পানির, এই জিনিসগুলো যদি জানেন, আপনি পরিবেশক ব্যবসা শুরু করার আগে 2 থেকে 3 মাস আগে বাজারটা একটু যাচাই করুন। যাচাই করে একটা রেপুটেড কোম্পানি নিয়ে ব্যবসাটা শুরু করুন, আশা করি আপনার লস হবে না। নাম্বার 3, বাজার গবেষণা। আপনাকে যে কোনো জিনিস শুরু করার আগে বা যে কোনো ব্যবসা শুরু করার আগে অবশ্যই বাজার নিয়ে কিন্তু গবেষণা করা উচিত। যে বাজার নিয়ে গবেষণা যত করবে, এবং যে এই প্রোডাক্ট সম্বন্ধে, এই প্রোডাক্টের বাজার সম্বন্ধে যত বেশি জানবে, যেমন আপনি ধরেন যে ঢাকার ভিতরে একটা প্রোডাক্ট যত বেশি চলে, এই মফস্বল এলাকাতে কিন্তু সেম প্রোডাক্টটা সেম বেশি চলে না। কারণ আপনার এই ক্ষেত্রে একটা মাথায় রাখতে হবে, একটা প্রিমিয়াম প্রোডাক্ট কিন্তু ঢাকার ভিতরে বা ঢাকার কাস্টমার যারা আছে, এরা কিন্তু খুব সহজেই কিনতে পারে, কারণ ঢাকার মানুষে ওই রকম প্রাইস নিয়ে এত বদার না। বাট আপনি যদি গ্রাম অঞ্চলে যান বা মফস্বল অঞ্চলে যান, ওদের কাছে কিন্তু প্রাইস নিয়ে
অনেক কিছু, মানে ওরা প্রাইস সেন্সিটিভ হয়। তো ধরুন আপনি মনে করেন ঢাকায় যে জিনিসটা 10 টাকায় বিক্রি করতে পারবেন, গ্রাম অঞ্চলে কিন্তু সেই জিনিসটা 10 টাকায় ইজিলি বিক্রি করতে পারবেন না, একটু কম দামে বিক্রি করতে হবে। বা ঢাকায় যেই মার্কেটটা অনেক স্টেবল, গ্রামে কিন্তু ওইটা না হইতে পারে। তো এইটার জন্য আপনাকে, আপনি যে এলাকায় ব্যবসা করেন, আপনি যদি জেলা শহরে ব্যবসা করতে চান বা উপজেলা পর্যায়ে ব্যবসা করতে চান বা সিটিতে ব্যবসা করতে চান, আপনাকে অবশ্যই ওই এরিয়ার মার্কেট সম্বন্ধে গবেষণা করতে হবে এবং মার্কেট সম্বন্ধে জেনে আপনার ব্যবসাটা নেওয়া উচিত। নাম্বার 4, আপনাকে অবশ্যই প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য যে গাড়িগুলো বা ভেহিকেলগুলো লাগে, ওই ভেহিকেলগুলো আপনার নিজের হইতে হবে। আপনি যদি ওইগুলো ভাড়ায় নিয়ে ব্যবস্থা করেন তাহলে কিন্তু আপনি পুষাইতে পারবেন না, কারণ ভাড়া নিয়ে প্রত্যেকদিন অনেক কস্টিংয়ে চলে যাবে। আপনার যদি পার্সোনালি একটা ভেহিকেল থাকে বা দুটা ভেহিকেল থাকে, আপনি ওইগুলো যে কোনো সময় যে কোনো জায়গায় ডেলিভারি ব্যবস্থা করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন, কারণ সবসময় কিন্তু আপনি ভাড়া পাবেন না। আপনার যখন দরকার তখন যদি আপনি ভেহিকেলটা ব্যবস্থা করতে না পারেন বা ডেলিভারিটা এনশিওর না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ওই কাস্টমারটা বা ওই দোকানদারটা আপনার কাছে নেক্সট টাইম মাল নাও নিতে পারে। তো এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে আপনি অবশ্যই পরিবেশক ব্যবসা শুরু করলে অবশ্যই আপনি হইতে পারে এটা ভ্যান বা আপনার কাভার ভ্যান হইতে পারে, যেটা দিয়ে আপনি অটো হইতে পারে, যেটা দিয়ে আপনি প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবেন, ছোটখাটো জিনিস হইতে পারে। বাট আপনি অবশ্যই ইমার্জেন্সির জন্য হলেও একটা পার্সোনাল আপনার গাড়ি ব্যবস্থা করে রাখবেন যাতে। নাম্বার 5, আপনার ডেলিভারিটা কিন্তু 100% এনশিওর করতে হবে এবং ডেলিভারিটা অবশ্যই টাইমলাইনের মধ্যে দিতে হবে। যেমন আপনি যদি মনে করেন যে গাড়ি বের করেন 10টা বা 11টার সময় এবং ডেলিভারিটার জন্য যদি 12টার সময় দোকানের সামনে ডেলিভারি গাড়িটা যায়, তাহলে কিন্তু আপনার ডেলিভারিতে বাউন্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কেননা প্রত্যেকটা দোকানদারের কিন্তু একটা বাজেট থাকে যে আমি আজকে এত টাকার মাল ক্রয় করব। এর আগের দিন সে অর্ডার দিছে, মনে করেন যে অর্ডার এসআর এর কাছে অর্ডার দিতে ন্যাশনালি বা প্রত্যেকটা এসআর যখন অর্ডার দিচ্ছে, সে মনে করেন 20,000 টাকার অর্ডার দিয়ে দিছে। বাট এরপরে যখন রাতে চিন্তা করলো যে হ্যাঁ 20,000 টাকার অর্ডার, বাট গতকালকে মানে আগামীকালকে তো আমার 20,000 টাকা বিক্রি হবে না, এটা দোকানদার চিন্তা করতেছে যে আগামীকালকে আমার 20,000 টাকা বিক্রি হবে না। এই ক্ষেত্রে আমি কি করব? তো এই ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই দোকানদার কি করবে, স্বাভাবিকভাবেই দোকানদার প্রথম যে প্রোডাক্টগুলো আসবে, যারা যারা গাড়িগুলো আসবে, ওই গাড়িগুলোর প্রোডাক্টগুলো রাখবে, রেখে বাকিগুলা কিন্তু মানে একটা পর্যায়ে গিয়ে বাকিগুলো কিন্তু ফেরত দেওয়া শুরু করবে। তো আপনি যদি ওই ফেরতের বাগের মধ্যে পড়ে যান তাহলে কিন্তু আপনার সেলসটা লস হবে। তো এই ক্ষেত্রে আপনার প্রথমে যেটা করতে হবে সেটা হলো প্রত্যেক দিন গাড়িগুলো আপনার পয়েন্টে 8টার মধ্যে লুট করতে হবে এবং 8:30টার মধ্যে মার্কেটে ছেড়ে দিতে হবে, যাতে 9টার মধ্যে সে ডেলিভারিগুলো কনফার্ম করতে পারে। প্রত্যেকটা প্রোডাক্ট যদি আপনি একবার প্রথমে দোকানে গিয়ে ডেলিভারি করে ফেলতে পারে, পরে কালেকশনটা যদি দুপুরে পরে করে তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। বাট আপনার মাথায় রাখতে হবে অবশ্যই ডেলিভারিটা প্রপার টাইমে করা উচিত। প্রপার টাইমে করলে আপনার ডেলিভারি লস হবে না, যেখানে আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই কম। ডেলিভারি লস হলে তো আপনার লস হবে, এটাই স্বাভাবিক বিষয়।